Introduction to Culture and Imperialism by Edward Said. ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম প্রবন্ধে এডওয়ার্ড সাইদ সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের নিবিড় সম্পর্ক বিশ্লেষণ করে দেখিয়েছেন যে পশ্চিমা সাহিত্য ও উপন্যাসে কিভাবে ঔপনিবেশিক শোষণকে বৈধতা দেয়। তিনি কন্ট্রাপুন্টাল রিডিং পদ্ধতির মাধ্যমে এই আধিপত্যকে চ্যালেঞ্জ করার আহ্বান জানান এবং ঔপনিবেশিক মানসিকতা থেকে মনকে মুক্ত করার বার্তা দেন। চলো আরেকটু সহজ করে বোঝা যাক। বিষয়টা হচ্ছে এই যে ইংরেজরা বা আমাদেরকে যে ব্রিটিশরা শাসন করেছে, তারা তাদের যে রাইটিং গুলো ছিল সেখানে এই জিনিসটাকে খুব নর্মাল একটা বিষয় বলে তুলে ধরেছে। তাদের উপন্যাসগুলো পড়লে বা তাদের লেখাগুলো পড়লে মনে হয় যে হ্যাঁ, তারা রাইট কাজ করেছে, সঠিক কাজ করেছে, কারণ ওইখানে আমরা তাদের ভয়েস শুনতে পাই। কিন্তু এডওয়ার্ড সাইদ কি বলেছেন যে আমরা যখন তাদের লেখাগুলো পড়বো তখন যে সাইলেন্ট পার্ট আছে, মানে আমাদেরকে যাদেরকে মানে শোষণ করা হয়েছে তাদের সাইডটা সাইলেন্ট থাকলেও তাদের দিকটা কিন্তু আমরা অনুভব করতে পারি। এই অনুভবটা কিভাবে করব? তাদের লেখাগুলো পড়ার মাধ্যমে। যে সাইলেন্ট মানুষজন আছি আমরা, যাদের কথা তাদের লেখায় তুলে ধরা হয়নি, তাদের মনের ভাষাগুলোকে আমাদের বুঝে নিতে হবে। এই কথাটাই তিনি বলেছেন তার এই ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম প্রবন্ধে। তো এই লেখাটা কোন ধরনের লেখা এবং এর প্রকাশনা সংক্রান্ত তথ্যগুলো আমরা জেনে নিই। ধরুন, এটি মূলত একটি উচ্চমার্গীয় সমালোচনামূলক প্রবন্ধ, ক্রিটিক্যাল এসে। লিখেছেন কে? এডওয়ার্ড সাইদ। এটা প্রকাশিত হয়েছে 1993 সালের ফেব্রুয়ারি মাসে। তো এই প্রবন্ধটি লেখার পটভূমি বা প্রেক্ষাপট কি ছিল, মানে কেন তিনি এটা লিখেছিলেন সে সম্পর্কে এখন জানব। এই প্রবন্ধটির রচনার পেছনে ছিল গভীর রাজনৈতিক, ঐতিহাসিক ও সাহিত্যিক প্রেক্ষাপট। উত্তর ঔপনিবেশিক বিশ্ব, মানে ঔপনিবেশিক বিশ্বের পরবর্তী যে ঘটনাবলী। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বজুড়ে প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন বা ব্রিটিশ ফরাসিদের রাজনৈতিক নিয়ন্ত্রণ শেষ হলেও তাদের সাংস্কৃতিক আধিপত্য শেষ হয়নি। এই অদৃশ্য সাংস্কৃতিক দাসত্বকে ব্যাখ্যা করতেই সাইদ এটি রচনা করেন। মানে তারা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের যে কালচারটা তখনও আমাদের দেশে বা আমাদের সমাজে ছিল, যেটা এখনো কিছুটা আছে বলে আমরা মনে করি, আমরা দেখতে পাই। আর একটা বিষয় হচ্ছে ওরিয়েন্টালিজম এর ধারাবাহিকতা। সাইদ তার 1978 সালের বিখ্যাত গ্রন্থ ওরিয়েন্টালিজমে দেখিয়েছেন কিভাবে পশ্চিমা বিশ্ব প্রাচ্যের মানুষদের অসভ্য বা অনগ্রসর হিসেবে সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। এখানে প্রাচ্য বলতে মধ্যপ্রাচ্য ও এশিয়াকে বোঝানো হয়েছে। সেই ধারণারই একটি বৃহত্তর ও পরিমার্জিত রূপ হলো এই প্রবন্ধ। পাশ্চাত্য সাহিত্যের পক্ষপাতিত্ব উন্মোচন, এটা হচ্ছে আরেকটা মূল কারণ তার এই প্রবন্ধটা লেখার জন্য। জেন অস্টিন, জোসেফ কনরাড কিংবা রুডিয়ার্ড কিপলিং এর মতো মহান পশ্চিমা লেখকদের উপন্যাসে সাম্রাজ্যবাদকে কিভাবে পরোক্ষভাবে বৈধতা দেওয়া হয়েছে তা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই ছিল সাইদের মূল উদ্দেশ্য। মানে এই যে আমরা বিখ্যাত রাইটারদের সম্পর্কে জানি, তারা কি করেছে, তাদের দেশের বা তাদের কালচারটাকেই রিপ্রেজেন্ট করেছে, তাদের পজিটিভ দিকগুলোই রিপ্রেজেন্ট করেছে। এর পেছনে নেগেটিভ যে বিষয়গুলো ছিল সেগুলো উন্মোচন করেছেন কে? এই এডওয়ার্ড সাইদ। তো এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধের মূল বিষয়বস্তু কি কি, কোন জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষায় ভালো অ্যান্সার করার জন্য, সেটা এখন আমরা জানবো। পরীক্ষায় ব্রড, শর্ট বা যে কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে লেখার জন্য 5টি মূল পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই 5টি মূল পয়েন্ট সম্পর্কে জানব। প্রথমটা হচ্ছে সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। মানে আমাদের সংস্কৃতিতে কিভাবে ইংরেজ শাসনটা একদম ওতপ্রোতভাবে মিশে আছে। এডওয়ার্ড সাইদের মূল দাবি হলো সাম্রাজ্যবাদ কেবল সামরিক শক্তি বা ভৌগোলিক এলাকা দখল করার নাম নয়। তারা শুধুমাত্র যে আমাদের এলাকাটা দখল করেছিল এরকম না। সাম্রাজ্য বিস্তারের পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করে কি? তাদের সংস্কৃতি। পশ্চিমা শাসকেরা কোনো দেশ দখল করার আগে এবং পরে তাদের সাহিত্য, শিল্প ও ইতিহাসের মাধ্যমে স্থানীয় মানুষদের মনে এই ধারণা ঢুকিয়ে দেয় যে পাশ্চাত্য সভ্যতা উন্নত এবং প্রাচ্যের মানুষ শাসন পাওয়ার যোগ্য। সাহিত্য মূলত সাম্রাজ্যবাদকে এক ধরনের নৈতিক ও সামাজিক বৈধতা দেয়। তো সাহিত্যের মাধ্যমেই তারা প্রথমে অনুপ্রবেশ করা শুরু করে, মানুষের মনে তারা জায়গা করে নেয় এই সাহিত্যের মাধ্যমে।
এক প্রকার ডমিনেট করে রাখে আর কি। তারপর উপন্যাসের ভূমিকা, দ্য রোল অফ নোভেল। সাইদের মতে পশ্চিমা উপন্যাস ছিল সাম্রাজ্যবাদী মানসিকতা গঠনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কারণ তখনকার সময় মানুষ সাহিত্য সব থেকে বেশি পড়তো, আর এই উপন্যাসগুলো তখন আমাদের দেশের মানে আমাদের সাধারণ দেশ বলা যাবে না, এটা ছিল পুরোটা ভারতবর্ষ যখন ছিল। তো তখন আমাদের এই উপনিবেশের লোকজন কি করতো, তাদের এই লেখাগুলো খুব বেশি পড়তো, খুব বেশি এনজয় করতো। তো তারা এই জিনিসটাকে কাজে লাগিয়েছে। তিনি জেন অস্টিনের ম্যানসফিল্ড পার্ক কিংবা জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেসের উদাহরণ দিয়ে দেখান যে এই উপন্যাসগুলোতে পরোক্ষভাবে দেখানো হয়েছে যে দাসপ্রথা বা উপনিবেশ থেকে আসা অর্থই পশ্চিমা বিলাসী জীবন টিকিয়ে রাখছে। পশ্চিমা সমাজ এই ব্যাপক শোষণকে খুব স্বাভাবিক বিষয়, টেকেন ফর গ্রান্টেড হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু এর পেছনে যে কত ত্যাগ তিতিক্ষা রয়েছে এটা কিন্তু তাদের উপন্যাসে কখনোই উঠে আসেনি। বিবরণী বা আখ্যানের লড়াই, দ্য ব্যাটল অফ ন্যারেটিভস। সামুদ্রিক বা ভৌগোলিক সীমান্ত দখল করাই সাম্রাজ্যবাদের শেষ কথা নয়, এটি আসলে কে কার গল্প বলছে তার লড়াই, দ্য পাওয়ার টু ন্যারেট। মানে যখন শ্বেতাঙ্গরা তাদের গল্প বলে বা আমেরিকানরা যখন তাদের গল্প বলে তখন কি করে, তারা যখন গল্প বলে আমাদের গল্প বলে, তারা কিন্তু তাদের ডোমিনেশন গুলোকে তুলে ধরে না, তারা কি করেছে আমাদের জন্য, কতটুকু উন্নতি করেছে সেই বিষয়গুলোই তুলে ধরে। শ্বেতাঙ্গরা নিজেদের আখ্যানে আদিবাসীদের অলস, বর্বর, কুসংস্কারাচ্ছন্ন ও অযৌক্তিক হিসেবে চিত্রায়িত করেছে। মানে তারা আমাদেরকে যতভাবে ছোট করা যায় সেটা তাদের সাহিত্যে করেছে। সাইদ বলেন শোষিত মানুষদেরও উচিত পাল্টা আখ্যান বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, যার মাধ্যমে তারা নিজেদের ইতিহাস ও পরিচয় নিজেরা বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবে। উত্তর ঔপনিবেশিক বাস্তব ও নব্য সাম্রাজ্যবাদ, মানে ঔপনিবেশিক শাসন চলে যাওয়ার পরের ঘটনা। ভৌগোলিক স্বাধীনতার পরেও উপনিবেশগুলোর মানসিক মুক্তি ঘটেনি, আমরা ওই ইম্পেরিয়ালিজম থেকে বের হয়ে আসতে পারিনি। সাইদ দেখান যে প্রত্যক্ষ ঔপনিবেশিকতার অবসান ঘটলেও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপায়ে নব্য সাম্রাজ্যবাদ বা নিও ইম্পেরিয়ালিজম টিকে রেখেছে। কেমন, যেমন মিডিয়া, তথ্য প্রযুক্তি, হলিউড সিনেমা, বিশ্বায়ন, এগুলো কিন্তু আমাদের মধ্যে এখনো আছে। আমরা কিন্তু এখনো ওই ইংরেজদের কালচারটাকে ছাড়তে পারিনি। তারা এখনো তৃতীয় বিশ্বের উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে পরোক্ষ শাসন চালাচ্ছে। এটা এখনো আমরা এর শিকার হচ্ছি বর্তমানে, অ্যাট প্রেজেন্ট। আর একটা হচ্ছে কন্ট্রাপুন্টাল রিডিং বা বহুস্বরের পাঠ। এটা কি? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এটা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। পরীক্ষার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্ম। সাইদ এই প্রবন্ধে কন্ট্রাপুন্টাল রিডিং পদ্ধতির প্রস্তাব করেন। এই বিষয়টা আসলে কি? এটি সঙ্গীতের একটি টার্ম থেকে নেওয়া, যার অর্থ বিভিন্ন স্বরের যুগপত বা পাশাপাশি অবস্থান। সাহিত্যে এর অর্থ হলো কোনো পশ্চিমা টেক্সট বা উপন্যাস পড়ার সময় আমরা শুধু লেখকের শ্বেতাঙ্গ বা সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণে দেখলে হবে না, মানে তাদের চিন্তাভাবনাটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। একই সাথে সেই উপন্যাসে যাদের শোষণ করা হচ্ছে, যেমন ঔপনিবেশিক দাস বা আদিবাসী, তাদের নীরবতা এবং অনুপস্থিতিকেও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, অর্থাৎ লাইনের আড়ালের সত্যকে উন্মোচন করতে হবে। সুতরাং রাইটার যা আমাদেরকে দেখাতে চেয়েছে সেটা তো আমরা চিন্তা করবই, তার পাশাপাশি আমরা আরো কি করব, ওই যে বললাম সাইলেন্ট যারা আছে, যাদের কথা বা যাদের কণ্ঠ তাদের রাইটিং এর মধ্যে তুলে ধরা হয়নি, তাদের দিকটাও আমরা চিন্তা করব। শুধু তাদের ডমিনেশন দিয়ে লেখা যে রাইটিং গুলো আছে তাদের চিন্তা ভাবনা দিয়ে আমরা পড়বো এরকম না, আমরা আমাদের মুক্ত চিন্তাকে ব্যবহার করব। তো কোর মেসেজ কি ছিল এই প্রবন্ধের, বা মূল বার্তা কি ছিল? এই প্রবন্ধের মূল বার্তা হলো সাহিত্য বা সংস্কৃতি কখনো রাজনীতি নিরপেক্ষ বা নিষ্পাপ নয়। প্রত্যেকটা সংস্কৃতির মধ্যেই কিছু না কিছু রাজনৈতিক ট্রিক্স বা রাজনৈতিক বিষয়বস্তু থাকে। কোনো দেশের শিল্প ও সাহিত্যকে তার রাজনৈতিক ও ঔপনিবেশিক প্রেক্ষাপট থেকে আলাদা করে দেখা সম্ভব। নিরপেক্ষ চোখেও দেখা যাবে এবং রাজনৈতিক চোখেও দেখা যাবে, দুই দিক থেকেই আমরা দেখতে পারি। প্রকৃত মুক্তি পেতে হলে কেবল রাজনৈতিকভাবে পতাকা বদলানো যথেষ্ট নয়, বরং ঔপনিবেশিক মানসিকতা এবং সাংস্কৃতিক দাসত্ব থেকেও মনকে মুক্ত করতে হবে। মানে ডিকলোনাইজেশন অফ মাইন্ড, বিষয়টা হচ্ছে এরকম। তো আশা করি আমি এই টেক্সটটা মোটামুটি সহজভাবে বোঝাতে পেরেছি। তো যারা এই শর্ট টেক্সটগুলো বা শর্ট নোটগুলো নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।